So we have seen that why this works, because in OStream class this left shift operator is overloaded. Okay, this is not the original task of this operator. The default operation of this operator is shifting the bits to the left. এটা তো জানেন আপনারা. Okay, right shift, shifting the bits to the right. So anyway, and that is how it works, because all these methods, operator methods, are overloaded in iStream and OStream class for the known types, and that's why it worked for us. Okay, now for cout, we don't intend to write into the source of the content. We just want to send it to the output stream. That's why it is passed by value. And for cin, our intention is to update the memory of the x, whatever it is, and that's why it is passed by reference. Okay, any questions so far? Okay, প্রাইভেট মেথড একজন কোশ্চেন করেছিল যে মেথড প্রাইভেট হয় কিনা। মেথড প্রাইভেটও হতে পারে। প্রাইভেট মেথড আমরা তখনই করব যে when that method is not needed to be called from third party, rather it will act as a helper method to other sibling methods of the same class. তো যেহেতু প্রাইভেট মেথড, ওটাকে তো বাইরে থেকে কল করা যাবে না, তার মানে ওটাকে কল করতে পারবে শুধুমাত্র ওই ক্লাসেরই অন্যান্য মেথড। আদারওয়াইজ প্রাইভেট মানে একটা মেথডকে প্রাইভেট করা মানেই হলো এটা রেস্ট্রিক্টেড ফ্রম আউটসাইড। সো লাইক ফিল্ড যেমন রিড রাইট করা যায় না, মেথডও কল করা যায় না ইফ ইট ইজ প্রাইভেট। দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং এ প্রাইভেট মেথড ইফ ইট ইজ নট কলেবল? So the only reason is that it will be called by other methods of the same class. That means it will act as a helper method of the other sibling methods of the same class. So ওই রকম কোনো কনটেক্সট যদি থাকে আপনার ক্লাসে, in that case only you can have some private methods. But in general, most cases we provide the method as the author of the class. We provide the methods as an interaction media between the outside world and the ক্লাস itself. ওকে, তো প্রাইভেট মেথডের একটা এক্সাম্পল এখানে আমরা এনেছিলাম গত সেকশনে। সেটা হলো, নাও সাপোজ ফ্যাকাল্টি ইজ এ ক্লাস, ওকে, অ্যান্ড ফ্যাকাল্টি হ্যাজ এ মেথড টু গিভ অ্যাসাইনমেন্ট টু এ স্টুডেন্ট, সো দেয়ারফর দ্য স্টুডেন্ট ইজ দ্য প্যারামিটার। না, এটাকে অন্যভাবেও ডিজাইন করা যায়, এখানে অ্যাসাইনমেন্টটাও প্যারামিটার হিসেবে আসতে পারতো সাথে সাথে, সেই ক্ষেত্রে দুইটা প্যারামিটার হতো। বাট জাস্ট ফর দ্য ডেমো আমি এটা দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা আমি এই মেথডের ভেতরেই তৈরি করছি। ওকে, সেটা একটা হতে পারে, অথবা আমি যদি এটাকে ধরেন এটাকে যদি ওভারলোডও করতে চাই, ওভারলোডও করতে পারি, ইট ইজ পসিবল। আমরা লেটস ওভারলোড দিস। তো তাহলে আমরা এটাকে ওভারলোড করলাম উইথ টু প্যারামিটার, যে স্টুডেন্ট এস / document assign a. Okay, so document is another class, student is another class. Now document class has its own field, like date of creation, date of submission due, okay, and the content of the document. So there will be some strings and the date fields. Okay, again date also is another class. So date কেও আপনি আবার ওখানে field হিসেবে আনতে পারেন to represent date of creation and date of submission. তো যাই হোক, আমরা অত ডিটেলসে যাচ্ছি না। সো উই আর অ্যাজিউমিং দ্যাট দিস ক্লাস এক্সিস্ট, ডকুমেন্ট ক্লাস এক্সিস্ট। তো সেই ক্ষেত্রে এইখানে আমাকে আর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না, এইটা আমি তখন মেইনে গিয়ে করব। ওকে, এটা আমি তখন মেইনে গিয়ে করব, যেহেতু এখানে প্যারামিটার হিসেবে আসছে। ওকে, সো এখানেই আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব, অ্যান্ড দ্যাটস মোর লাইকলি, কারণ আমি একটা অ্যাসাইনমেন্টই সব স্টুডেন্টকে দিব। তো কাজে আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য নতুন করে অ্যাসাইনমেন্ট তৈরি না করে এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো উই ডু দ্যাট। তো তাহলে আমরা একটা ডকুমেন্ট নিলাম, অবজেক্ট অ্যাসাইনমেন্ট 1, এবং ওই ডকুমেন্ট ক্লাসের একটা মেথড সেট ডকুমেন্ট, ওইটা দিয়ে আমরা অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেললাম। ওকে, না এখন আমার এই ক্লাসে 35 জন স্টুডেন্ট আছে, আমি একটা ফর লুপ চালিয়ে আমি এখন এখানে এই student object, which is the array of students,
StudArr, it is an array of student, so I have 35 student there, okay, এবং সেই স্টুডেন্টদেরকে আমি পাঠাচ্ছি একজন একজন করে। সো এই লোকটা এই গিভ অ্যাসাইনমেন্ট 35 টাইমস এটা অ্যাসাইন করবে অ্যাসাইনমেন্টটা টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস। এখন এই give assignment is a public method. Who is the caller of give assignment here? Main is the caller. Okay, so therefore it has to be public method. এখন আপনি যদি স্টুডেন্ট ক্লাসে আসেন, স্টুডেন্ট ক্লাসে আপনার সলভ অ্যাসাইনমেন্ট একটা মেথড আছে। তো গিভ অ্যাসাইনমেন্ট কি করছে? গিভ অ্যাসাইনমেন্ট ইজ বেসিক্যালি কলিং দ্য সলভ অ্যাসাইনমেন্ট। ওকে, give assignment is calling the solve assignment. Now solve assignment is a method of student class. তা আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এই যে কাজটা এটা আমার মেথড করছে, তা আপনাকে যে দিচ্ছি বাই কলিং ইউ যে সলভ দিস, তো সলভ অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার ক্লাসের একটা মেথড, সে তখন একটা সলভ করবে। তাহলে সলভ অ্যাসাইনমেন্ট রিসিভ করে অ্যাসাইনমেন্টটা, এই যে এই গিভ অ্যাসাইনমেন্টের কাজ হলো এই স্টুডেন্টকে এই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া। এখন এই সলভ অ্যাসাইনমেন্ট আমাকে আরেকটা ডকুমেন্ট রিটার্ন করবে, হুইচ ইজ দ্য সলিউশন আফটার সলভিং। তা আমি আরেকটা ডকুমেন্ট নিলাম, ওটার নাম হলো সলভ অ্যাসাইন টু গ্রেড। ওকে, দিস ইজ দ্য অবজেক্ট নেম, সলভ অ্যাসাইন টু গ্রেড বা সলভ অ্যাসাইনমেন্ট টু গ্রেড। ওইটাতে আমি রিসিভ করলাম আপনার যে সলিউশন সেটাও একটা ডকুমেন্ট। ওকে, আপনি পিডিএফ বানিয়ে রিটার্ন করবেন। তো তাহলে আমি আপনাকে একটা ডকুমেন্ট পাঠালাম, এস ইজ দ্য ক্লায়েন্ট, সো সলভ অ্যাসাইনমেন্ট ইজ এ মেথড অফ পাবলিক মেথড অফ স্টুডেন্ট ক্লাস, এ ইজ দ্য প্যারামিটার হুইচ ইজ এ ডকুমেন্ট অ্যাসাইনমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এই মেথডটা কাজ করার পরে সে সলিউশনটা রিটার্ন করবে, সেটাও একটা ডকুমেন্ট, সেটা আবার ফ্যাকাল্টির মেথড, সেটা রিসিভ করলো। ওকে, তারপরে সে ওটাকে গ্রেড করলো, অন্যান্য কোড দিয়ে সে গ্রেড করলো। তো তাহলে এই যে দুইটা ক্লাস একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। ওকে, ফ্যাকাল্টি ক্লাস ইজ ইন্টারঅ্যাক্টিং উইথ স্টুডেন্ট ক্লাস, হাউ? বাই কলিং ইচ আদার্স মেথডস। ওকে, তো আই এম ইনিশিয়েটিং দ্য ইন্টারাকশন, সো আই এম কলিং এ মেথড, মাই মেথড ইজ কলিং ইউর মেথড, তখন মাই মেথড উইল বি কলার। ইফ ইউ ইনিশিয়েট দ্য ইন্টারাকশন, ইউর মেথড উইল বি কলার, you will call my method because you are initiating the interaction. And if I initiate the interaction, my method will be caller, your method will be called. সেক্ষেত্রে if I want to give you some information about what you are supposed to do, then that will be parameter. And as a response, if you want to give me back, that will be return value. Or you can update the database directly. সেটাও হতে পারে। আপনি আমাকে রিটার্নও করতে পারেন immediate, so I can use that, or you can write something into the database. Either way. Okay. এখন এইটা পাবলিক মেথড, নো প্রবলেম। এখন ধরেন আপনার আরেকটা মেথড আছে স্টুডেন্ট ক্লাসে, যে প্রিপেয়ার এলএফি রিপোর্ট, অলসো ফর এক্সাম্পল প্রিপেয়ার ইন্টার্নশিপ রিপোর্ট আর প্রিপেয়ার রিসার্চ পেপার এটসেট্রা। তাহলে এই মেথডসগুলো হচ্ছে স্টুডেন্ট ক্লাসের মেথড। এখন এই মেথডগুলোর হয়তো বা কোনো কোনো কাজের জন্য আপনাকে সার্ভে করতে হবে না। সার্ভেটা কিন্তু আমি আপনাকে কোনো টাস্ক হিসাবে দিইনি, আমি আপনাকে টাস্ক হিসাবে দিয়েছি অ্যাসাইনমেন্ট সলভ করা অথবা আস্কিং ইউ টু সাবমিট দ্য এলএফি রিপোর্ট। কিন্তু এলএফি রিপোর্ট করতে গিয়ে বা এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে আপনার হয়তো একটা সার্ভে করতে হবে, বাট সেটা আপনার ইন্টারনাল রিকোয়ারমেন্ট। দ্যাটস নট দ্য টাস্ক দ্যাট আই হ্যাভ গিভেন টু ইউ, ওটা আপনার টাস্কের একটা সাব টাস্ক, যেটা হয়তো মাল্টিপল টাস্কের কমন। তখন এই সার্ভেটাকে আপনি একটা প্রাইভেট মেথড হিসেবে রাখতে পারেন, যেটা সলভ অ্যাসাইনমেন্টেও ইউজ করতে পারে, প্রিপেয়ার এলএফি রিপোর্ট মেথড অলসো এটাকে ইউজ করতে পারে, কল করতে পারবে অ্যাজ দ্য সেলিং মেথড। তো সেই রকম সিচুয়েশনে আপনি শুধুমাত্র একটা প্রাইভেট মেথড এখানে আনতে পারেন। ওকে, তো এই যে এখানে একটা প্রাইভেট মেথড আমরা নিয়ে এসেছি যে কন্ডাক্ট সার্ভে, এবং এই সলভ অ্যাসাইনমেন্ট এটাকে কল করছে অ্যাজ পার্ট অফ দ্য সলিউশন অফ দ্য অ্যাসাইনমেন্ট। দিস ইজ দ্য সিনারিও যেখানে আপনি এক্সাম্পল, যেখানে আপনার মেথড প্রাইভেট হতে পারে। সো মাথায় রাখতে হবে যে প্রাইভেট মেথড ইজ নট ফর এক্সটার্নাল ইউজ,
it is only for the internal use, okay, to help other methods. এখন আপনার যদি এরকম একটা কোড সেগমেন্ট থাকে যেটা অনেক মেথডেই কমন, তাহলে আপনি কোডটাকে সবগুলো মেথডের ভেতরে না লিখে ওইটাকে একটা প্রাইভেট মেথডে দিয়ে দিতে পারেন, সেটাকে আপনি ইউজ করতে পারেন। মেক সেন্স? তাহলে যেটা হবে, ওই সাবটাস্কের লজিক যদি আপনি চেঞ্জ করেন, প্রত্যেকটা বড় বড় মেথডে চেঞ্জ করতে হবে না, ওই প্রাইভেট মেথডে চেঞ্জ করে দিলেই সবগুলোতে সেটা ইম্প্যাক্ট করবে। ওকে, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ হ্যাভিং প্রাইভেট মেথড। এনি কোশ্চেন? জি? নো? ওকে, সো লেটস প্রসিড। তো এখন আমরা অপারেটর ওভারলোডিং এর কোড দেখতে চাই। তো এখানে আমরা যদি দেখি, এটাকে আমি একটু ওপেন করে নেই। কোড ব্লকসে ওপেন করি, তাহলে লাইন নাম্বার মেনশন করতে আমাদের সুবিধা হবে। তো এখন দেখেন, দিস ইজ এ ক্লাস কমপ্লেক্স নাম্বার, এটা আমরা লাস্ট সেকশনে তৈরি করেছি। অ্যান্ড কমপ্লেক্স নাম্বার has real value, imaginary value. So let's say x2 plus 3i, it's a complex number, right? Now compiler knows what to do when the operands are integers, floats, doubles, or a mix of them, or known types. So compiler know when compiler see the plus operator and the operands are basic numeric types, then compiler know what to do. We don't need to do anything. But now if you want to add complex number, now complex number is a type that is created by you minutes ago. So therefore it is unknown to compiler what is the interpretation of plus operation when the operands are objects. কারণ এই টাইপটাই তো ছিল না, এই টাইপটা আপনি মাত্র তৈরি করবেন। হ্যাঁ, আপনি পৃথিবীতে ভবিষ্যতে মিলিয়নস অফ ক্লাস তৈরি করতে পারে, সবই টাইপ। তো এই টাইপগুলো তো যখন ক্লাস তৈরি করবে প্রোগ্রামার, তখন সেই টাইপগুলো উইল কাম ইনটু এক্সিস্টেন্স। তার আগে পর্যন্ত ওই টাইপ তো আননোন। কাজে কম্পাইলার আগে থেকে কিছুই জানে না যে ওই টাইপের অবজেক্ট আপনি যদি একটা অপারেটর ইউজ করেন, হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন। সো দেয়ারফর এটা এখানে যদি আমি প্লাস ইউজ করি দুইটা কমপ্লেক্স নাম্বারে, লেটস সে C1, C2, C3, দে আর কমপ্লেক্স নাম্বারস লাইক দিস। Okay, C1, C2, C3, C4, these are all complex number objects. So we have a method in the complex number class, set complex number, to set the value of real and imaginary here. Sir. G. Okay. তো এই যে সেট কমপ্লেক্স নাম্বার এর কাজ কি, যেহেতু ফিল্ডগুলো প্রাইভেট, ক্লাসে আমরা বলেছি যে ইন স্ট্রাকচার বাই ডিফল্ট এভরিথিং ইজ পাবলিক, and in class by default everything is private. তো কাজেই স্ট্রাকচার যদি জি গত ক্লাসে আমরা এটা বলি নাই যে স্ট্রাকচারে বাই ডিফল্ট অল মেম্বার্স আর পাবলিক, আর ক্লাসে বাই ডিফল্ট অল মেম্বার্স আর প্রাইভেট। এবং সেই কারণেই আমাদের এখানে যদি আপনি দেখেন, আমরা যে ভেরি ফার্স্ট ক্লাসে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম নোট, ইফ ইউ রিকল, এই যে ভ্যাল আর নেক্সট এগুলো কি ফিল্ড অফ দ্য নোট ক্লাস। এবং এখানে আমরা মেইন কোথায়, হ্যাঁ এখানে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি। ওকে, আচ্ছা বলেন তো এই অবজেক্টের স্কোপটা কি? এটা কি লোকাল পাবলিক না প্রাইভেট? N1 কি প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। পাবলিক না প্রাইভেট? পাবলিক। কোনোটাই না। Is it a member? What is N1?
What is N1? It's an object. Is it a member of a class or a structure variable? No. তাহলে আপনি প্রাইভেট পাবলিক বলছেন কেন? আমি বললেই হবে? এটা হচ্ছে আইদার লোকাল হবে অথবা গ্লোবাল হবে। তো যেহেতু এটাকে আপনি মেইনে ডিক্লেয়ার করেছেন, সো এটার স্কোপ হচ্ছে লোকাল। প্রাইভেট পাবলিক হবে শুধুমাত্র মেম্বারের জন্য। আপনি যদি বলেন যে n1 ডট ভ্যাল ওইটা একটা মেম্বার, বা n1 ডট নেক্সট ওইটার ক্ষেত্রে আপনি বলবেন যে পাবলিক না প্রাইভেট। আমি অনেক কিছুই আপনাদের বলবো র্যান্ডমলি, ওটা তালে তাল দিলে তো সহমত ভাই এটা বলা যাবে না, কিন্তু হ্যাঁ সহমত ভাই বললে বিপদ আছে, তো আপনাকে অ্যানালাইজ করে বলতে হবে। আচ্ছা, তো তাহলে এই যে n1 কে যখন আমরা পাঠাচ্ছি পপুলেটে, পপুলেট কিন্তু একটা গ্লোবাল ফাংশন, সো ইটস অ্যান আউটসাইডার। তো পপুলেটে গিয়ে আপনি কি করছেন? ইউ আর আপডেটিং। হু ইজ আপডেটিং দ্য ফিল্ড? হু ইজ অ্যাক্সেসিং দ্য ফিল্ড? n is the client, but who is updating the field? Who is writing to the field? Directly access করছে কে? না, সিন এর মাধ্যমে আমরা ইনপুটটা নিচ্ছি, কিন্তু ওর মেমোরিটাকে অ্যাক্সেস করছে কে? পপুলেট। সো এই আপডেটটা কোনো মেথড করছে না, এই আপডেটটা করছে পপুলেট ফাংশন, হুইচ ইজ এ আউটসাইডার, হুইচ ইজ অ্যান আউটসাইডার। তো এটা সম্ভব হচ্ছে যেহেতু ভ্যাল এবং নেক্সট ইজ পাবলিক, কারণ স্ট্রাকচারে বাই ডিফল্ট সবই পাবলিক। আপনি যখন ডাটা স্ট্রাকচার কোর্সে স্ট্রাক্ট নোট তৈরি করেন, পাবলিক প্রাইভেট কিছুই বলেন না, কিন্তু কিছু না বলার কারণে আপনার ওই ফিল্ডগুলো সব পাবলিক থাকে, যার কারণে আপনি গ্লোবাল ফাংশন থেকে এইভাবে রাইট করতে পারেন, রিড করতে পারেন, ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারেন। কিন্তু যদি প্রাইভেট হতো সেটা আপনি পারতেন না, এরর হয়ে যেত। ওকে, আই হোপ আমরা সেটা গত ক্লাসে দেখেছি। ওই যে ক্যালকুলেটর ক্লাসে আমরা একটা ফিল্ড ইন্ট্রোডিউস করেছিলাম, ব্যাটারি টাইপ, ইজ ইট? হ্যাঁ, এবং সেই ব্যাটারি টাইপ আমরা যদি পাবলিক থাকে, ক্যালকুলেটর ক্লাসের মেথডও সেটাকে আপডেট করতে পারে, আবার মেইন ফাংশনও চাইলে সেটাকে রিড রাইট করতে পারে। কিন্তু আপনি যদি প্রাইভেট করে দেন, তখন কিন্তু মেইন ফাংশন সরাসরি সি আউট ব্যাটারি টাইপ করতে পারবে না, তাকে ওই একটা পাবলিক মেথড ইউজ করতে হবে টু প্রিন্ট দ্য ব্যাটারি টাইপ। তো কাজেই স্ট্রাকচারে বাই ডিফল্ট সবই পাবলিক। তো বাট ক্লাসে তার উল্টো, বাই ডিফল্ট সবই প্রাইভেট। তো যেহেতু আমরা প্রাইভেট রাখতে চাই, যেহেতু এটা ক্লাস ইনস্টেড অফ স্ট্রাক্ট, আমি আর স্ট্রাক্ট ইউজ করব না, তো কাজে এখানে প্রাইভেট না লিখলেও অসুবিধা নেই, লিখতে পারেন, বাট না লিখলেও তো সেটা প্রাইভেট বাই ডিফল্ট। সো দেয়ারফর এগুলো প্রাইভেট। তো এখন এটাকে রিড রাইট করতে হলে আমার পাবলিক মেথড লাগবে বাইরে থেকে। সো দেয়ারফর উই আর হ্যাভিং মেথডস সেট কমপ্লেক্স নাম্বার। ওকে, এখন এই যে সেট কমপ্লেক্স নাম্বার, বুঝতে পেরেছেন? সেট কমপ্লেক্স নাম্বার, তো এখানে আমরা ইনপুট নিচ্ছি কার জন্য? রিয়েলের জন্য, ইমাজিনারির জন্য। ওকে, তো এখন এই যে সেট কমপ্লেক্স নাম্বার এবং শো কমপ্লেক্স নাম্বার, এখানে যদি আমরা আসি, এখন শো কমপ্লেক্স নাম্বারের কাজ কি? এইটাকে সে কমপ্লেক্স নাম্বার দেখতে যেরকম সেইভাবে সে প্রিন্ট করছে। তো ইফ ইউর রিয়েল ইজ 3 অ্যান্ড ইমাজিনারি ইজ 4, ইট উইল প্রিন্ট 3 + 4i। তাহলে এই মেথডটা কল হলে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা লাইক এ কমপ্লেক্স নাম্বার এটাকে প্রিন্ট করতে পারবো। সো উই হ্যাভ টু মেথডস টু অ্যাকচুয়ালি সেট দ্য কমপ্লেক্স নাম্বার অ্যান্ড টু শো দ্য কমপ্লেক্স নাম্বার। তো এইটা ঠিক আছে অ্যাজ লং অ্যাজ ইউর ইমাজিনারি ইজ পজিটিভ, কারণ আমরা প্লাস সাইন প্রিন্ট করছি। কিন্তু ইমাজিনারি যদি নেগেটিভ হয়, তাহলে প্লাসের পর আবার মাইনাস চলে আসবে। তা হাউ টু অ্যাভয়েড দ্যাট? হ্যাঁ, কি করতে হবে আপনাকে বলেন ইফ কন্ডিশন দিয়ে? মানে আমরা তো প্লাস সাইনটা প্রিন্ট করব যদি ইমাজিনারি পজিটিভ হয়, কারণ পজিটিভ ভ্যালু প্রিন্ট করলে বাই ডিফল্ট প্লাস সাইন প্রিন্ট হয় না, এই জন্য আমরা প্লাস ক্যারেক্টারটা প্রিন্ট করে দিচ্ছি। কিন্তু নেগেটিভ ভ্যালু প্রিন্ট করলে তার সাথে একটা মাইনাস সাইন এমনি প্রিন্ট হয়ে যায়। নেগেটিভ হলে তো আমার প্লাসটা সরে যাবে, সরাতে হবে, এখন তো সরবে না।
তাহলে আমাকে একটা ইফ এলস ইউজ করতে হবে, সেটা আপনি করতে পারেন, অথবা আপনি ইফ এলসের শর্টকাটও ইউজ করতে পারেন, আমি যেটা করেছি। তো কন্ডিশনাল অপারেটর, এটা আপনারা জানেন নিশ্চয়ই, 1-1 করেছেন তাই না, যে কোশ্চেন মার্ক কোলন করেছেন তো সবাই। হ্যাঁ, তো ওইটা দিয়েও আপনারা করতে পারেন। তো সেটাই আমি এখানে করেছি। কেউ যদি না করে থাকেন বলতে পারেন। হ্যাঁ, করেন নাই? আচ্ছা, যদি না করে থাকেন একটু বলে দিই, এটা জাস্ট সবাই জানেন অলরেডি। When you talk about operator, one way of classifying them is how many operands it use. তো এখানে একটা এক্সাম্পল আছে। Where is that? হ্যাঁ, এই যে এখানে দেখেন, আমরা যখন বলছি যে একটা অপারেন্ট আই প্লাস প্লাস, আই ইজ দ্য অনলি অপারেন্ট, সো এই প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলো হচ্ছে ইউনারি অপারেটর। তারপর আমরা যখন বলি যে প্লাস মানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, মডুলাস, এগুলো হচ্ছে বাইনারি অপারেটর। তো এই যে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এর বাইরে কি আর কোনো বাইনারি অপারেটর আছে? রিলেশনাল অপারেটর যেগুলো, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, এগুলোও বাইনারি অপারেটর। প্লাস ইকুয়াল টু, এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, এটাও বাইনারি অপারেটর। দেয়ার ইজ অনলি ওয়ান অপারেটর হুইচ টেক্স 3 অপারেন্টস, যেটাকে আমরা বলি টার্নারি অপারেটর, বিকজ ইট টেক্স 3 অপারেন্টস। এটাকে কন্ডিশনাল অপারেটরও বলে। তো অপারেটর 1 হচ্ছে আপনার কন্ডিশন, অপারেটর 2 হচ্ছে দ্য ট্রু ভ্যালু, আর অপারেন্ট 1 হচ্ছে কন্ডিশন, অপারেন্ট 2 ইজ দ্য ট্রু ভ্যালু ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, অ্যান্ড অপারেন্ট 3 হচ্ছে ফলস ভ্যালু। তো ওইটাই আমরা এখানে ইউজ করতে পারি যে ইফ ইমাজিনারি লেস দেন 0, সো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফরম্যাট। ওকে, তো ইফ ইমাজিনারি লেস দেন 0, দিস ইজ দ্য অপারেন্ট 1 কন্ডিশনটাই। তাহলে ট্রু ভ্যালুতে আমরা আসলে প্রিন্ট করব না, তো তাহলে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক এমটি স্ট্রিং দিয়ে দিচ্ছি, আর যদি ফলস হয় তাহলে আমরা প্লাস প্রিন্ট করছি। তো এটাকেই আসলে আমরা ওখানে নিয়ে আসতে পারি, ওকে, আমাদের ইয়ের ভেতর। এইখানটাতে আমাদের সেটা আছে, এই যে দেখেন। ওকে, তো আমরা এই কন্ডিশনাল অপারেটর দিয়ে এখান থেকে আসলে হয় প্লাস পাবো অথবা পাবো না, ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ দ্য ইমাজিনারি। তো আমাদের উই হ্যাভ 2 মেথডস ইন প্লেস। ওকে, ভালো কথা। তো এখন আমরা যদি 2টা কমপ্লেক্স নাম্বার অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? নাও রিমেম্বার, এই যে সেট কমপ্লেক্স, শো কমপ্লেক্স, it deals with the client only. Okay, so if you go back to main and if you look at the line number 67, who is the client of set complex number? C1. And who is the client in 68? C2. তাহলে এই একই মেথড দুইবার এক্সিকিউট হবে। তো প্রথমবার যখন এক্সিকিউট হবে তখন সে C1 is the client, C1 is available to the method for that run, and for the next run C2 is available to the method by default. Okay, for that run. তাহলে ক্লায়েন্টকে কখনোই কিন্তু প্যারামিটার হিসাবে পাঠানো যাবে না, কারণ এটা এমনি অ্যাভেলেবল, ক্লায়েন্ট দিয়েই তো আপনাকে কল করতে হচ্ছে, হুএভার ইজ দ্য কলার, এই ক্ষেত্রে মেন। তাহলে কলারকে কিন্তু ক্লায়েন্ট স্পেসিফাই করেই মেথড কল করতে হচ্ছে। সো দেয়ারফোর ক্লায়েন্ট ইজ নট দ্য প্যারামিটার। দ্যাটস অ্যাকচুয়ালি রেডিকিউলস, তাই না, যে আপনি আপনার কাছে যেটা এমনি অ্যাভেলেবল বাই ডিফল্ট, সেটাকে আবার কেন প্যারামিটার হিসেবে দিতে হবে? সো দেয়ারফোর ক্লায়েন্ট ইজ নেভার দ্য প্যারামিটার। তো এই দুইটা মেথডের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, প্যারামিটার লাগছে না। বাট হোয়াট ইফ ইউর মেথড ওয়ার্কস অন মাল্টিপল অবজেক্টস? So there can be some method like add method, it works on multiple objects. তো তাহলে মাল্টিপল অবজেক্ট নিয়ে যদি তাকে কাজ করতে হয়, একটা তো ক্লায়েন্ট হবে, তাহলে নন ক্লায়েন্ট অবজেক্টগুলো মেথডের কাছে অ্যাভেলেবল হবে কি?
না হবে না। যদি মেথডের ভেতরে ডিক্লেয়ার করা হয় লোকাল হিসাবে তাইলে সেটা মেথডের কাছে অ্যাভেলেবল থাকবে, কিন্তু এটা তো মেইন ডিক্লেয়ার করছে C1 C2, তাহলে এটা কি করে মেথডে অ্যাভেলেবল হবে? সো নন ক্লায়েন্ট অবজেক্ট শুড গো অ্যাজ প্যারামিটার। তো অ্যাজ এ রেজাল্ট আমরা অ্যাড মেথডে C2 কে পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে যখন আমরা কল করছি তখন আমরা যদি অ্যাজিউম করি যে C1 এর ভ্যালু হচ্ছে 2 + 3i অ্যাজাম্পশন, আর C2 এর ভ্যালু হচ্ছে 4 - 5i, তাহলে আফটার দিস অ্যাড মেথড কল উই এক্সপেক্ট দ্য ভ্যালু অফ C3 as 6 - 2i. Agree? Okay. Now you tell me what will be the, how many parameter will be there in the add method? আমার প্যারামিটার Yes. How many parameters will be, আমরা যদি এখন add মেথডটা লিখতে চাই, ডেফিনেশনটা তৈরি করতে চাই, তাহলে how many parameters আমরা ওখানে রাখবো? দুইটা। we sending one but we need the other one also, so we need to like C1 C2 যেতে হবে। স্যার অ্যাড যেহেতু করবো হ্যাঁ। এটা ডিফারেন্ট ভ্যালু থাকবে। C1 has its own real imaginary, C2 also has its own real imaginary. তো my question is এই add মেথডটা যখন আপনি লিখবেন ক্লাসের ভেতরে কয়টা প্যারামিটার থাকবে সেখানে? কয়টা প্যারামিটার থাকবে? স্যার একটা, কারণ আপনি একটাই পাঠাচ্ছেন, সেটা কি C2, তাহলে এটা টাইপ কি হবে? আপনি যদি x পাঠান তাহলে টাইপ কি হয়? x যদি ইন্টিজার হয়, x পাঠালে ওখানে টাইপ কি হয় বডিতে? ইন্টিজার। তা আপনি এখানে কি পাঠাচ্ছেন? অবজেক্ট, তাহলে ওখানে কি হবে টাইপ? কমপ্লেক্স নাম্বার। এখন বলেন will it be pass by value or pass by reference? স্যার that's by value. Why? স্যার ডিপেন্ড করে স্যার কারণ C3 তে তো আমরা আপডেট করব স্যার C1 আপনার are you going to change C2? Are you going to write something into C2? No. So read only access is good enough. তো philosophy হচ্ছে যদি read only access good enough হয়, don't give write access, because that will unnecessary increase the risk of unwanted modifications. তো ওটা যখন দরকার হবে তখন দিতে হবে, আনলেস ইট ইজ নেসেসারি এটা কেউই দেয় না। ওকে, তো যার কারণে এটা পাস বাই ভ্যালু ইজ ফাইন। তো এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, এগুলো আপনাকে বুঝে করতে হবে। ওকে, হোয়াট ইট উইল রিটার্ন, উইল ইট বি ভয়েড অর নন ভয়েড? নন ওয়ার্ড কি কেন মনে হলো নন ভয়েড? স্যার কারণ C3 ভ্যালু তো আসতো কারণ আপনি C3 ইকুয়াল টু লিখেছেন, তো C3 ইকুয়াল টু, তো C3 তে কি ভয়েড রাখা যাবে নাকি? ভয়েড তো আর কোনো ডাটা রিপ্রেজেন্ট করে না, অবজেক্টও রিপ্রেজেন্ট করে না। তাহলে ওখানে এমন কিছু রিটার্ন করতে হবে যেটা C3 তে রাখা যায়, তাহলে সেটা টাইপ কি হবে? C3-র যে টাইপ, C3-র যে টাইপ সেটাই হবে। দ্যাট ইজ আইডিয়াল এক্সপেকটেশন, বাট ইট অলসো ক্যান বি সামথিং এলস হুইচ ইজ কম্প্যাটেবল উইথ দ্য টাইপ অফ C3। মানে আপনি যদি একটা ডাবল ভেরিয়েবল ইকুয়াল টু একটা ফাংশন কল করেন, আইডিয়াল এক্সপেকটেশন সে একটা ডাবল রিটার্ন করবে, কিন্তু ইন্টিজার ফ্লোট রিটার্ন করলেও হবে, সে তখন ডাটা লুজ করবে, কারণ কম্প্যাটেবল। ওকে, তো তাহলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এটা রিটার্ন টাইপ হবে কমপ্লেক্স নাম্বার। ওকে, সো তাহলে আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি, যে ক্লাস কমপ্লেক্স নাম্বার আমি এখন অ্যাড মেথড লিখব। সো রিটার্ন টাইপ ইজ কমপ্লেক্স নাম্বার। অ্যাড প্যারামিটার আপনি বললেন কমপ্লেক্স নাম্বার। লেটস সি, পাস বাই ভ্যালু যেহেতু বলেছেন অ্যাম্পারসেন্ড দিচ্ছি না আমরা। তো যেহেতু রিটার্ন টাইপ কমপ্লেক্স নাম্বার, ওকে তো রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতেই হবে, তাই না? সো রিটার্ন, তা আপনি কি রিটার্ন করবেন? উইল ইউ রিটার্ন দ্য ক্লায়েন্ট? আপনার কলটা হচ্ছে, কল হচ্ছে C3 ইকুয়াল টু C1 ডট অ্যাড, C2 হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আপনার কল মেইনের ভেতর। ওকে, সো কল ইন মেইন। তো তাহলে আপনি এখানে কি রিটার্ন করবেন? So if we declare a complex variable in the method, we can return that.
সো আপনি ক্লায়েন্টও রিটার্ন করবেন না, কারণ ক্লায়েন্ট তো আর অ্যাডিশন না। আপনি C1 প্লাস C2 করছেন, C1কে তো আর আপনি চেঞ্জ করছেন না, তো ক্লায়েন্টকে রিটার্ন করলে তো আর আপনি যোগফলটা পাচ্ছেন না। সিকেও রিটার্ন করবেন না, কারণ ওটাও আপনি আপডেট করছেন না, বরং এই দুটাকে যোগ করে আপনি আরেকটা অবজেক্ট পাচ্ছেন। সো ইফ ইউ অ্যাড টু কমপ্লেক্স নাম্বার ইউ গেট অ্যানাদার কমপ্লেক্স নাম্বার, তারও একটা রিয়েল ইমাজিনারি থাকবে, ওই সেই রিয়েল ইমাজিনারিগুলো আপডেট হবে উইথ দ্য সাম অফ দ্য করসপন্ডিং রিয়েলস ইমাজিনারি অফ C1 অ্যান্ড C2। তাহলে আপনাকে কি রিটার্ন করতে হবে? একটা টেম্পোরারি একটা লোকাল অবজেক্ট ডিক্লেয়ার করে সেইখানে যোগটা প্রডিউস করে সেটাকে রিটার্ন করতে হবে। সো তাহলে আমরা একটা কমপ্লেক্স নাম্বার এখানে ডিক্লেয়ার করব। সো কমপ্লেক্স নাম্বার লেটস এ টেম, তো আপনি রিটার্ন করবেন টেম। ওকে, কিন্তু টেম তো রেডি না, টেম্পের রিয়েল ইমাজিনারি হচ্ছে অ্যাট দিস পয়েন্ট গার্বেজ, কিন্তু ওটাকে আপডেট করতে হবে। সো হোয়াট ইউ রাইট? সো এখানে আপনি কি লিখবেন? temp.real equals to C1 real plus temp.real equal to C1.real plus C2.real. Okay, so temp.real equal to C1.real plus C2.real. সেম থিং ইমাজিনারির জন্য করতে হবে। তো তার আগে, ডু ইউ এগ্রি উইথ দিস? ইজ ইট ওকে? So since it's temperature already garbage within গার্বেজটা তো রিপ্লেস হয়ে যাবে, আপনি ইকুয়াল টু দিচ্ছেন তো, right? So that it makes sense. ইট মেক সেন্স। এটা তো এরর দিয়ে দিবে কেন? দিস মেথড ডাজন্ট নো হু ইজ C1। C1 তো মেইনের, C1 এর স্কোপ ইজ মেইন, দিস ইজ নট দ্য স্কোপ অফ C1, দিস ইজ নট দ্য স্কোপ অফ C2 আইদার। এই স্কোপের ভেতরে কি অ্যাভেলেবল আছে? সি অ্যাভেলেবল আছে, যেটা C2 কে রিপ্রেজেন্ট করে, মানে C2 এর কপি। আর কি অ্যাভেলেবল আছে So স্কোপ? real is already available, right? And C1 to client. ক্লায়েন্ট ইজ অ্যাভেলেবল। তাহলে আপনি কি লিখবেন এখানে? খালি real দিলে হবে? খালি রিয়েলই লিখতে হবে। গত ক্লাসে কি বললাম, যে আপনি একটা মেথডের ভেতর যখন ফিল্ড ইউজ করবেন ক্লায়েন্টের জন্য, তখন ওইখানে আপনাকে অবজেক্টের নাম দেওয়া যাবে না, কারণ ওটা ক্লায়েন্টের ফিল্ডকে রিপ্রেজেন্ট। ক্লায়েন্ট তো চেঞ্জ হতে পারে, কলে বিভিন্ন কলে একই মেথডকে আপনি বারবার কল করতে পারেন উইথ ডিফারেন্ট ক্লায়েন্ট, তো তাহলে ওই ফিল্ডটাও তো ডিফারেন্ট ক্লায়েন্টের হবে, কাজে আপনি ওটাকে তো একটার জন্য ফিক্সড করতে পারবেন না। সো ক্লায়েন্টের ফিল্ডকে আপনি অবজেক্ট দিতে পারবেন না। তার মানে এখানে কি চেঞ্জ হবে? C1 চলে। এখানে কি হবে? শুধু রিয়েল হবে। এই যে আপনি এখানে কি করছেন, সি ইন রিয়েল, এটার মানে কি? ক্লায়েন্টের রিয়েল। এখানে তো আপনি বলতে পারেন না যে C1 ডট রিয়েল, তাহলে তো আবার C2 এর জন্য কাজ করবে না, C3 এর জন্য কাজ করবে না, তাই না? আপনি যদি C2 ডট সেট কমপ্লেক্স ইনফো করেন তখন তো আর কাজ করবে না। এখানে যদি C1 ডট রিয়েল লিখে দেন, সেখানে শুধু রিয়েল লিখতে হবে, ক্লায়েন্টের রিয়েল। তা আপনার ওটাও তো ক্লায়েন্ট তো বাই ডিফল্ট অ্যাভেলেবল, সো ক্লায়েন্টের রিয়েল মানে শুধু রিয়েল। তো যার কারণে ইউ হ্যাভ টু রাইট অনলি রিয়েল। আর এটা তাহলে কি হবে? সি হবে। C2 বলে এখানে কিছু নাই। C2 কে আপনি পাস বাই ভ্যালু হিসেবে পাঠাইছেন, যেটা C এর মধ্যে ফিল্ডগুলো কপি হয়ে গেছে। পাস বাই ভ্যালুতে কি হয়? ভ্যালুটা কপি হয়। C2 একটা অবজেক্ট, C আরেকটা অবজেক্ট, C আরেকটা লোকাল অবজেক্ট। পাস বাই ভ্যালু প্যারামিটারস আর অলসো লোকাল অবজেক্ট অফ দ্য ফাংশন। তো ওই যে এক্স এর ভ্যালু গিয়ে যেমন ওয়াই এর মেমোরিতে স্টোর হয়, আমরা ছবিতে দেখেছিলাম, এখানেও একইভাবে C2 যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলোর ভ্যালু করসপন্ডিং সির যে ফিল্ড, সেই করসপন্ডিং ফিল্ডগুলোতে কপি হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে সি উইল বি এ কপি অবজেক্ট অফ C2। তো কাজেই এখানে আপনাকে সি ডট রিয়েল করতে হবে। ওকে, এটা মনে থাকবে সবার? এটা এই কনসেপ্টটা যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা। খুবই সিম্পল জিনিস। শুধু রিয়েল সেটা কি ক্লায়েন্টের শুধু রিয়েল মানে ক্লায়েন্টের। স্যার এটা কি শুধু
সব জায়গাতেই সব জায়গাতে mean amount দিয়ে হ্যাঁ? mean amount এক ডট দিয়ে লেখছে ওটা কি ডিফারেন্ট না ওটা তো পরে আসবে মাইনাস দিস, হ্যাঁ ওটা পরে আসবে, ওটাতে আসছি, ওটাও লাগবে আমাদের। ওকে, তো এখন তাহলে সেম থিং উই হ্যাভ টু ডু ফর ইমাজিনারি, টেম ডট ইমাজিনারি ইকুয়াল টু ক্লায়েন্টের ইমাজিনারি, তার মানে শুধু ইমাজিনারি প্লাস সি ডট ইমাজিনারি। নাও your temp represent the added complex number and you return it. So যখন আপনি রিটার্ন করছেন তখন কি হচ্ছে C1 equal to temp, তো যখন C1 equal to temp হচ্ছে তখন কি হচ্ছে টেম্পের ফিল্ডের ভ্যালুগুলো C1 এর ফিল্ডে কপি হয়ে যাচ্ছে। এই কাজটা কে করে দিচ্ছে? ইকুয়াল অপারেটর। ইকুয়াল অপারেটর লিখতে হয় না, বাই ডিফল্ট থাকে, সব ক্লাসের জন্য ইকুয়াল অপারেটর একটা থাকে। তো কাজে আপনি যখন একটা অবজেক্ট, একটা ইন্টিজার x ইকুয়াল টু y যেমন লেখা যায়, অবজেক্টের ক্ষেত্রেও লেখা যায় যে অবজেক্ট 1 ইকুয়াল টু অবজেক্ট 2, তো তখন ওই ইকুয়াল অপারেটর, এটা ইমপ্লিসিট, এটা আমরা ডিফাইন করতে পারবো না, এটা বাই ডিফল্ট আছে। তো যার কারণে টেম্পের ফিল্ডের ভ্যালুগুলো C3 এর ফিল্ডের ভ্যালুতে স্টোর হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা কি রিটার্ন করলাম? টেম্প। আচ্ছা, তো আপনারা পাস বাই ভ্যালু তো বোঝেন, পাস বাই ভ্যালুতে কি হয়? কপি হয়। অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা ফর্মাল প্যারামিটারের নিজস্ব মেমোরিতে কপি হয়। আর পাস বাই রেফারেন্সে কি হয়? ফর্মাল প্যারামিটার হ্যাজ নো অ্যাডিশনাল মেমোরি, ইট ইজ এ অ্যালাইস বা নিকনেম অফ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার। সেরকম তো পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্সের ডিফারেন্সিয়েট আপনি কিভাবে করতে পারেন? অ্যাম্পারসন ইউজ করে। ফর্মাল প্যারামিটারের টাইপে অ্যাম্পারসন দিলে এটা পাস বাই রেফারেন্স, অ্যাম্পারসন না দিলে পাস বাই ভ্যালু। রিটার্নের ক্ষেত্রেও ইট ক্যান বি রিটার্ন বাই ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ রিটার্ন বাই রেফারেন্স। তো রিটার্ন বাই ভ্যালুই আমরা টিপিক্যালি ইউজ করি নর্মাল কেসে, কিন্তু রিটার্ন বাই রেফারেন্সও আমাদের অনেক ক্ষেত্রে ইউজ করতে হয়। আপনারা কি করেছেন কখনো রিটার্ন বাই রেফারেন্স? করেছেন না করেন নাই? হ্যাঁ, আজকে সেটা দেখবেন এবং বুঝবেন যে কেন এটা করতে হয়, এবং ইটস ভেরি পাওয়ারফুল টুল, আমরা সেটা দেখব। তা আপাতত এইগুলো সব রিটার্ন বাই রেফারেন্স, রিটার্ন বাই ভ্যালু। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাড মেথড। তো এখন আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের অ্যাড মেথড এটা করা আছে, সো এই অ্যাড মেথডটা আমাদের কাজ করবে। কিন্তু আমরা যদি এখানে প্লাস অপারেটর ইউজ করতে চাই, অ্যাডের পরিবর্তে আমরা যদি অ্যাড দিয়ে তো ধরেন করলামই, কিন্তু একই কাজ আমি প্লাস অপারেটর দিয়ে ইউজ করতে চাই, নাও কম্পাইলার হ্যাজ নো ক্লু। এখন আপনার লাইন নাম্বার 71-এ এরর হয়ে যাবে। ওকে, বিকজ ইটস অপারেন্টস আর নট known types, operands are objects. So therefore কম্পাইলারকে আপনার জানাতে হবে যে what is the interpretation of this operation. তো আমরা জানি যে এই দুইটার করসপন্ডিং রিয়েলকে যোগ করতে হবে আর দুইটার করসপন্ডিং ইমাজিনারিকে যোগ করতে হবে, করলে সেইটা আরেকটা কমপ্লেক্স নাম্বার থাকবে। এটাই হচ্ছে এই অ্যাডিশনের ইন্টারপ্রিটেশন, কিন্তু এটা তো কম্পাইলার জানে। আবার ধরেন আপনি যদি দুইটা ম্যাট্রিক্স অবজেক্ট ডিক্লেয়ার করেন, লেটস এ ম্যাট্রিক্স ইজ এ ক্লাস। এখন আপনি যদি মাল্টিপ্লিকেশন করেন যে m1 স্টার m2, না দুইটা ইন্টিজারের মাল্টিপ্লিকেশন তো সোজা, কম্পাইলার জানে সোজা, কিন্তু দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ইন্টারপ্রিটেশন কি এটা তো কম্পাইলার জানে না। কিন্তু আমরা জানি যে কি, যে m1 এর নাম্বার অফ কলাম শুড বি ইকুয়াল টু দ্য m2 যে নাম্বার অফ রো, এই দুইটা আগে ইকুয়াল হইতে হবে মাল্টিপ্লিকেশন পসিবল করতে হলে। আগে এই দুইটা চেক করতে হবে, যদি সমান না হয় তাইলে আমি ওখানেই কুইট করব, বলবো যে মাল্টিপ্লিকেশন পসিবল না, একটা অ্যালার্ট পপ আপ করে দিব। আর যদি সমান হয় তাহলে আমাকে এই যে তিনটা লুপ কে তিনটা লুপ চালাতে হবে, ইউ নো দ্য ড্রিল। ওকে, সেইভাবে মাল্টিপ্লিকেশনগুলো করতে হবে, মানে ওই যে এই এই কি বলে সাম প্রোডাক্ট করতে হবে, তাই না? সাম প্রোডাক্ট করে করে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের, এই ইন্টারপ্রিটেশন তো কম্পাইলার জানে না। So how do we let compiler know the interpretation of an operation if we use an operator with objects? By introducing operator method, যেটা আমরা গত ক্লাসে বলেছি।
তাহলে অপারেটর মেথড বিগিনস উইথ দ্য কিওয়ার্ড অপারেটর অ্যান্ড দ্য অপারেটর সাইন, যেটা আপনি ওভারলোড করতে চান। তাহলে আমাদের জন্য এখানে কোন একটা মেথড ইন্ট্রোডিউস করতে হবে, মেথডের নাম হবে প্লাস, নাম অপারেটর প্লাস। অপারেটর প্লাস নামে একটা অপারেটর মেথড আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। ওকে, এখন এখানেও আমাকে মাথায় রাখতে হবে যে যখন আমরা অপারেটর মেথড ইন্ট্রোডিউস করব, and if that operator method deals with multiple objects, the first operand will always be the client. Therefore, যদি বাইনারি অপারেটর হয় ক্লাসের ক্ষেত্রে, সেকেন্ড অপারেন্ড উইল বি দ্য প্যারামিটার। তা আমরা যদি লাইন নাম্বার 71 এর মতো ইউজ করতে চাই, C1 plus C3, it will be interpreted by compiler like this. Okay, C1 is the first operand, so C1 will be the client. Because it's a method, there will be a client, and the method name is operator plus, and C2 will be the parameter. And that operator method will return an complex number, যেটা আমরা C3 তে assign করব। So এইভাবে যদি আমরা মেথডটাকে ডিফাইন করি, then this will work. Any question? তো ওই অ্যাড মেথডের মেকানিজমটাই কিন্তু সেম। তা আমরা ওইটাই করেছি, অ্যাড মেথডটাকেই আমরা জাস্ট ভেতরের সব কিছুই সেম, জাস্ট আমরা অপারেটর মেথডটাকে ইন্ট্রোডিউস করে দিয়েছি। সো অ্যাজ এ রেজাল্ট আপনার এই প্লাসটাও কাজ করবে। সো এই ক্ষেত্রে আমার লাইন নাম্বার 70, এখন এটা 45, লাইন নাম্বার 45 অনুযায়ী C1 will be the client of this call, C3 will be the parameter represented by C, pass by value, এবং temp হচ্ছে আপনার added complex number, যেটা রিটার্ন হবে C4 এ চলে যাবে। So now this will work. হ্যাঁ, ওই যে বললাম, এটা হচ্ছে দেখেন, আপনি যখন এরকম বলবেন যে আমার C1 plus C2 বা M1 plus M2, কখনো কোনো কলে M1 কে ক্লায়েন্ট ধরবো, কোনো কলে M2 কে ক্লায়েন্ট ধরবো, কয়েন টস করে, তাহলে তো এটা অ্যাম্বিগুয়াস হয়ে গেল। সো কম্পাইলার তো অ্যাম্বিগুইটি কখনোই অ্যাকসেপ্ট করবে না, যার কারণে এটাকে আনঅ্যাম্বিগুয়াস, এটাকে মানে ডিফ্যাক্টো করা হয়েছে ডিফল্ট, যে অলওয়েজ প্রথমটাই ক্লায়েন্ট হবে, যাতে কোনো কনফিউশন না থাকে। কারণ আপনি তো আর এখানে এক্সপ্লিসিটলি মেথড কল করে প্যারামিটার পাস করতেছেন, আপনি অপারেটর ইউজ করতেছেন, তাহলে ওকে ধরে নিতে হবে কোনটা ক্লায়েন্ট কোনটা নন ক্লায়েন্ট। এখন সেটা তো টস করে করতে পারবে না, ওর তো একটা ডেফিনেটিভ গাইডলাইন লাগবে কম্পাইলারে, সেই জন্য এটাকে ফিক্সড করা হয়েছে যে অলওয়েজ ফার্স্ট অপারেন্ট উইল বি দ্য ক্লায়েন্ট। মেক সেন্স? Sir, the operator plus method is in the complex number object, right? কমপ্লেক্স নাম্বার ক্লাসের একটা মেথড, মেথড মানেই তো ক্লাসের। তো যেহেতু অবজেক্ট অপারেন্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বার ক্লাসেরই তো মেথড হতে হবে। ক্লায়েন্টটা কমপ্লেক্স নাম্বারের, C1 plus C2, হু ইজ দ্য ক্লায়েন্ট? C1। তাহলে C1 যদি ক্লায়েন্ট হয়, তাহলে এটা তো কমপ্লেক্স নাম্বার ক্লাসেরই মেথড হতে হবে। এটা তো স্টুডেন্ট ক্লাসের মেথড হলে C1 ক্লায়েন্ট হতে পারবে না। তো আপনার ফার্স্ট অপারেন্ট যে ক্লাসের অবজেক্ট হবে, সেই ক্লাসের অপারেটর মেথড হিসাবে আপনাকে রাখতে হবে। আপনি যখন লেখেন sin left shift x, তো এখানেও তো দুইটা অপারেন্ট, অপারেন্ট দুইটার টাইপ কি? যখন আপনি বলছেন যে sin left shift x, ধরেন এখানে যদি বলেন যে int x sin right shift x, তাহলে এখানে এটা কি বাইনারি অপারেটর না? হ্যাঁ, অপারেন্টগুলো কারা কারা? sin and x। তাইলে এই দুটার টাইপ কি? প্রথমটার টাইপ কি? Plus প্রথম অপারেন্ডের টাইপ কি? First operand is sin, second operand is x. Now what is the type of first operand? so is it Sin টা কি আসলে? class? Object of which class? iStream class. Cout is an object of OStream class. তাহলে এইখানে আপনার sin এর টাইপ কি? iStream। তাহলে এইটা তো একটা অপারেটর,
দুইটা অপারেন্ট, একটা অবজেক্ট আর একটা ইন্টিজার, তাহলে কোনটা ক্লায়েন্ট হবে? না, অবজেক্ট বলে ক্লায়েন্ট হবে তা না, প্রথম অপারেন্ট ক্লায়েন্ট হবে। তাহলে এখানে ক্লায়েন্ট হচ্ছে সিইন। তাহলে সিইন যদি ক্লায়েন্ট হয় তাহলে এটা কোন ক্লাসের মেথড হইতে হবে? এই অপারেটর রাইট শিফট এটা কোন ক্লাসের মেথড হইতে হবে? আইস্ট্রিম। তা আমরা গত ক্লাসে দেখি নাই c++.com এ গিয়ে যে আইস্ট্রিম ক্লাসের মেথড হিসাবে সেটা আছে, এবং সেই ক্ষেত্রে প্যারামিটার হবে কে? Integer X. x. Now will it be passed by value or passed by reference? Passed by value. Sir, scene তো আপডেট করতেছে। x কে তো সে আপডেট করবে, x এর কপিটা আপডেট করলে তো লাভ নেই, কাজেই তখন x হবে পাস বাই রেফারেন্স। তো তাইলে এটা তো আমরা দেখেছি গত ক্লাসে যে আইস্ট্রিম ক্লাসের প্যারামিটারগুলো সব পাস বাই রেফারেন্স, কিন্তু ও স্ট্রিম ক্লাসের প্যারামিটারগুলো সব পাস বাই ভ্যালু। ক্যান ইউ রিকল দ্যাট? মনে আছে না নাই? স্যার এটার কারণে কি সি ল্যাঙ্গুয়েজে আমরা যখন ইনপুট দিই তখন এইটার কারণে সি ল্যাঙ্গুয়েজে আপনি সি ইন সি আউট ইউজ করতেই পারেন না, কারণ সি ল্যাঙ্গুয়েজে ক্লাস বলে কিছু নাই। আইও স্ট্রিম ডাজ নট এক্সিস্ট ইন সি ল্যাঙ্গুয়েজ, তাই তখন আপনাকে গ্লোবাল ফাংশন ইউজ করতে হয়, প্রিন্টেড বাই স্ক্যানের, ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের, হ্যাঁ, আর প্রিন্ট করার জন্য প্রিন্টেড, ওগুলো সব গ্লোবাল ফাংশন। কিন্তু সি প্লাস প্লাসে আপনি ক্লাস ইউজ করতেছেন এবং সেই ক্লাসের অপারেটর মেথডকে আপনি ইউটিলাইজ করতেছেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সি প্লাস প্লাস ইজ অবজেক্ট ওরিয়েন্টেড, মানে লাইব্রেরি থেকে আপনি যেটা ইউজ করতেছেন সেটা অবজেক্ট ওরিয়েন্টেড। আপনার প্রোগ্রামের ক্লাস নাও থাকতে পারে, কিন্তু লাইব্রেরি পার্টে আপনি যেগুলো সি প্লাস প্লাসে অলসো গ্লোবাল ফাংশনস আর অলসো দেয়ার, যেমন র্যান্ড ফাংশন একটা গ্লোবাল ফাংশন, তাই না? এসকিউআরটি গ্লোবাল ফাংশন। কিন্তু আবার অনেক ক্লাসও আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো ইনপুট আউটপুট আইওর ক্ষেত্রে ক্লাস ইউজ হয়, বিকজ অল দ্য স্ট্রিমস আর ইমপ্লিমেন্টেড অ্যাজ ক্লাস। ওকে, আইও করতে হলে আপনাকে স্ট্রিম ব্যবহার করতেই হবে। স্ট্রিম হ্যাজ ইজ ওন ইন্টারনাল বাফার, stream has its internal processing mechanism, so class is the suitable candidate for that. কারণ আপনার ওই যে ইন্টারনাল বাফার্স এবং মেকানিজম এটাকে একসাথে যদি রাখতে চান অ্যাজ এ প্যাকেজ, এটা তো গ্লোবাল ফাংশন দিয়ে হবে না। তাহলে গ্লোবাল ফাংশন আপনি না হয় মেকানিজমটা রাখলেন, কিন্তু স্ট্রিমের বাফারটাকে তাহলে আপনি আলাদা করে আবার ভেরিয়েবল ডিক্লেয়ার, সো তারা অ্যাটাচড থাকবে না, ডিকাপলড হয়ে যাবে। কিন্তু আপনি যখন ক্লাসের মধ্যে নিয়ে আসবেন যে স্ট্রিম, কারণ স্ট্রিমকে বাফার লাগে কেন? আপনি যখন কিবোর্ড থেকে টাইপ করেন এটা সরাসরি এক্সের মেমোরিতে যেতে পারবে না। ওই টাইপ আপনি যখন বলছেন যে সি ইন এক্স, এক্স ইজ অ্যান ইন্টিজার, কিবোর্ড থেকে আপনি টাইপ করলেন 1 2 3, তো 1 2 3 বাইনারি কত? আমি যদি ডেসিমলে যাই 1 2 3 123, এটা আপনার ইন্টারপ্রিটেশন, আপনার পারসেপশন যে আপনি একটা নিউমেরিক ভ্যালু ইনপুট দিয়েছেন 123, দ্যাট ইজ ইউর ইনপুট। এটা আপনার ধারণা যে আপনি এই বাইনারিটা ইনপুট দিয়েছেন, যে আপনি আপনার ধারণা যে আপনি আপনার ইনপুট হচ্ছে, আপনি যখন কিবোর্ডে টাইপ করছেন 123, আপনার ধারণা হচ্ছে যে এই ভ্যালুটা, মানে ইন্টিজার তো আপনার 32 বিট, তাহলে লিডিং 0 থাকবে, বাকিগুলো আপনি কিবোর্ড থেকে টাইপ করেছেন 1 2 3, আপনার আইডিয়া হলো এই ভ্যালুটা এক্সে চলে গেল, আসলে তো আপনি এই ভ্যালুটা দেন নাই। আপনি কিবোর্ড থেকে এভরি কি ইজ এ ক্যারেক্টার, এভরি কি অন ইউর কিবোর্ড ইজ এ ক্যারেক্টার, ASCII ক্যারেক্টার, এভরি কি হ্যাজ এ ASCII কোড। তা আপনি যে ওই কিতে যে ABCD যেমন ক্যারেক্টার, আপনার 0 1 2 এগুলোও ক্যারেক্টার। তো তাহলে আসলে আপনি ইনপুট দিয়েছেন ক্যারেক্টার 1, হ্যাঁ, ক্যারেক্টার 1, সরি, ক্যারেক্টার 1 ফলোড বাই ক্যারেক্টার 2 ফলোড বাই ক্যারেক্টার 3, এটা হচ্ছে আপনার ইনপুট। সাথে এন্টার দিলে আবার একটা স্ল্যাশন, এই হচ্ছে আপনার ইনপুট। তো ক্যারেক্টার 1 এর ASCII কোড কত? 65, তাই না? সো ASCII কোড অফ ক্যারেক্টার 1 হচ্ছে 65।
তো 65-এর বাইনারি কত সেটা দেখেন। ডেসিমলে গিয়ে যদি আমরা বলি 65, এটার বাইনারি হচ্ছে এইটা 1 বাইট, ক্যারেক্টার 1 বাইট, তাই না? তো তাহলে 65 এইটার বাইনারি হচ্ছে 1 বাইট, মানে একটা লিডিং জিরো থাকবে। তো 2 মানে 66, ও না, ক্যারেক্টার এ না, তো আমি 1 দিয়েছি, তাই না? ক্যারেক্টার 1 হচ্ছে 49, ক্যারেক্টার 0 হচ্ছে 48, সেটা হবে 49। তাহলে ইন দ্যাট কেস এটা 49। তো 49-এর বাইনারি কত? 49-এর বাইনারি হচ্ছে দুইটা লিডিং জিরো থাকবে, 110001। তাহলে 110001, এটা হচ্ছে আপনার 49। তাহলে 50 হবে, 2 এর হবে 50, আর 3 হবে 51। তো 2 এবং 3, ক্যারেক্টার 3, এটা হচ্ছে আপনার 50 অ্যান্ড দিস ইজ 51। তো তাহলে এটা হবে 01-এর জায়গায় 10, আর এটা হবে 01-এর জায়গায় 11। তা আপনি টাইপ করেছেন, প্রথমে দিয়েছেন এইটা, তারপরে আপনি দিয়েছেন এইটা, তারপরে আপনি দিয়েছেন এইটা। সো এইটা হচ্ছে ইউজার ইনপুট, তাই না? আর এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড ভ্যালু টু স্টোর। তো আপনার এক্সপেক্টেড ভ্যালু টু স্টোর দিছেন, ভালো কথা, কিন্তু আপনি তো এক্সপেক্টেড ইনপুটটা দেন নাই। তাহলে এইটা সরাসরি তো এক্সে রাখতে পারবে না, এটাকে সে আগে স্ট্রিমের বাফারে লোড করবে, তারপর আপনি যখন এন্টার দিয়ে ক্লোজ করে দেবেন তখন সেটাকে প্রসেস করবে। এই বিটসগুলোকে সে 32 বিট নিচের লাইনের বিটে কনভার্ট করবে। এই কনভার্সন করতে কাউকে না কাউকে তো এখানে অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। টু ডু দ্যাট, হু উইল ডু দ্যাট? দ্য অপারেটর মেথড। এই যে রাইট শিফট অপারেটর, রাইট শিফট প্যারামিটার ইন্টিজার রেফারেন্স, ওই মেথডে এই কাজটা করবে আপনার জন্য। তো করতে হলে আগে ইনপুটটা যেটা কিবোর্ড থেকে দিয়েছেন সেটা তো তাকে পেতে হবে, তো সেটাকে আগে বাফারে ঢুকবে। এই জন্য এটাকে স্ট্রিমগুলো সব ক্লাস। তা আমরা যেটা কথা বলছি এটা হচ্ছে কনসোল আইও, ফাইল আইও হতে পারে, নেটওয়ার্ক আইও হতে পারে, বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট। সো সব ধরনের আইওর জন্য আপনাকে ইন্টারমিডিয়েট হিসাবে মাঝখানে স্ট্রিম ইউজ করতে হবে। কারণ হচ্ছে এটা, কারণ আমরা যেভাবে ডাটাকে ইন্টারপ্রেট করি, বাইনারি ইন্টারপ্রিটেশন তো ডিফারেন্ট। তো এখানে অনেক ক্ষেত্রে আমাদের ডাটা কনভার্সনের প্রয়োজন হয়। তো এই কাজগুলো করার জন্য গিভেন ডাটাটাকে বাফারে রেখে এটাকে প্রসেস করা হয়, এবং এই প্রসেসিংগুলো কে করে দেয়? অপারেটর মেথডস অফ দ্য স্ট্রিম ক্লাস। বুঝতে পেরেছেন? অপারেটর মেথড হতে পারে, রেগুলার মেথডও হতে পারে। সব স্ট্রিম ক্লাসে যে অপারেটর মেথড থাকবে সেটা নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার একটা রেগুলার মেথডও থাকতে পারে, তাই না? সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। তো তাহলে আমাদের জন্য প্লাস অপারেটরের জন্য আমাদের কমপ্লেক্স নাম্বারে গিয়ে কাজটা করতে হলো। এখন এই অপারেটর মেথড থাকবে হলো আই স্ট্রিম ক্লাসে, কারণ এখানে সিন হচ্ছে ক্লায়েন্ট। মেক সেন্স? এনি কোশ্চেন সো ফার? আমরা অপারেটর ওভারলোড নিয়ে আরও কথা বলবো, তার আগে আরেকটা কনসেপ্ট আলাপ করে দেবো। তো বিফোর দ্যাট, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? যদি না থাকে আমরা প্রোগ্রামটা রান করি, আর যদি থাকে তাহলে করে ফেলেন। সো আমাদের অ্যাড মেথডও আছে, অপারেটর মেথডও আছে। সো কাজে আমাদের দুইটাই কাজ করবে। C3 ইকুয়াল টু এই যে অ্যাড, C4 ইকুয়াল টু প্লাস, দুইটাই কাজ করবে। If we were to add the operator যেটা method বানাইলাম into iStream, তাহলে তো we would use this আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, আবার করেন। So আমরা যে method বানাইলাম না for অপারেটর প্লাস Operator. কমপ্লেক্স নাম্বারের জন্য, Yeah. ওকে। If
we were to add this to iStream somehow, হুম। so তাহলে তো আমাদের আর every time এটা করতে হতো না। C1 we could কিন্তু add- আইস্ট্রিম তো আর আপনার ক্লাস না, আইস্ট্রিম তো লাইব্রেরি ক্লাস। লাইব্রেরি ক্লাস তো আপনার আপডেট করার অধিকার নেই। লাইব্রেরি ক্লাস নেভার গিভস ইউ দ্য সোর্স কোড, দে গিভ ইউ, আপনি যদি লাইব্রেরি ক্লাস খোলেন আপনি দেখবেন যে ওখানে মেথডসগুলোর প্রোটোটাইপ আছে, অ্যাকচুয়াল ডেফিনেশন নাই। অ্যাকচুয়াল ডেফিনেশনগুলো কম্পাইল করে আপনাকে মেশিন কোড দেওয়া হয়। সো ইনফ্যাক্ট একটা লাইব্রেরিতে যদি 20টা ক্লাস থাকে বা C++ লাইব্রেরিতে গ্লোবাল ফাংশনও আছে, তো তাহলে ওখানে ওই লাইব্রেরিতে যাই আছে সেটাকে কম্পাইল করে যে মেশিন কোডগুলো হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটের জন্য মেশিন কোড হবে একটা করে, সেই মেশিন কোডগুলোকে আবার একসাথে কম্প্রেস করে লিভ ফাইল হিসাবে দেওয়া হয় C++-এ, জাভাতে এটাকে জাভা আর্কাইভ বা জার ফাইল হিসাবে দেওয়া হয়। So all you got is the compiled machine code. So you never know the actual logic, how it works. আপনি শুধু প্রোটোটাইপটা দেখতে পারবেন, যে রিটার্ন কি করে, প্যারামিটার লিস্ট কি সেটা দেখতে পারবেন। এই যে আমরা C++.com-এ গিয়ে ওএস্ট্রিম আইস্ট্রিম দেখলাম, কি দেখলাম আমরা? প্রোটোটাইপ। আমরা কি বডি দেখেছি? না, এটা দিবে না, কোনো লাইব্রেরি দেয় না, আনলেস ইট ইজ ওপেন সোর্স। Unless it is open source library, no commercial library publisher will give you the source code. They will give you the prototype, source code আপনি prototype পাবেন, আর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনগুলো সব কম্পাইলড করে মেশিন কোড আপনাকে দিবে, কম্প্রেস করে, মানে ওই লাইব্রেরিতে যতগুলো মেশিন কোড আছে সবগুলোকে কম্প্রেস করে সেটা যে ফরম্যাটে দেওয়া দেবে। তো জাভাতে সেটা জার ফাইল হিসাবে আসে, যার মানে জাভা আর্কাইভ, এখান থেকে JAR। আর C++ এটা লিভ ফাইল, ডট লিভ মানে লাইব্রেরি। ওকে, আবার আরেক ধরনের লাইব্রেরি আছে DLL, অপারেটিং সিস্টেমে ইউজ করে দেখবেন অনেক DLLs থাকে, অনেক অ্যাপসের সাথে আসে। DLLs মানে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি। ওকে, তো যাই হোক, এইখানে আপনাদের এখান থেকে কোনো কোশ্চেন আসলো না, বাট লেট মি শেয়ার, লাস্ট সেকশনে একটা কোশ্চেন এসেছিল যে আমরা তো ইন্টিজার যখন অ্যাড করি আমরা তো x + y + z ও করতে পারি। হোয়াট ইফ আই ওয়ান্ট টু ডু C1 + C2 + C3 + C4, তখন এটা কিভাবে কাজ করবে? এই কোশ্চেনটা করেছিল গত মানে সেকশন 2-তে। হোয়াট ডু ইউ থিঙ্ক? কি ওভারলোড করবেন? না, প্যারামিটার ওভারলোড করবেন যদি আপনার একটা কল হয়। আপনি যখন ইন্টিজারের ক্ষেত্রেও যদি চিন্তা করেন যে x + y + z, এখানে কি সেম অপারেশন দুইবার হচ্ছে, তাই না? প্রথমে x + y যোগ হচ্ছে, ধরেন এটা হয়ে টেম্প হলো, তারপরে হচ্ছে টেম্প + z, তাহলে একই অপারেশন আপনি দুইবার পারফর্ম করছেন, তার মানে এখানে দুইটা কল হচ্ছে। এখানে প্যারামিটার বাড়ছে না, কিন্তু কলটা দুইবার হচ্ছে। আপনি ওইভাবে যদি মেলান যে x + y + z মানে কিন্তু অ্যাডিশন অপারেশন 2 টাইমস, আপনি তো এটাও লিখতে পারেন x + y - z, এটা লিখতে পারেন না? তাহলে প্রথমে আপনি অ্যাডিশন করলেন, তারপরে সাবট্রাকশন করলেন। সো তাইলে প্রথমে আপনি অ্যাডিশনকে কল করলেন x + y করার জন্য, তারপরে যেটা হলো সেটার সাথে আবার সাবট্রাকশনকে কল করলেন, সেইটা মানে ওই টেম্প মাইনাস বা সাম মাইনাস z করার জন্য। তাহলে এখানে প্যারামিটার কিন্তু বাড়ছে না। তাহলে এইখানে যেটা হয় সেটা হচ্ছে সামথিং কল মেথড বা ফাংশন চেইনিং। ওকে, সো আপনি অনেকগুলো কলকে একসাথে চেইন করতে পারেন। ওই আপনি যখন লেখেন যে x + y + z, ইউ আর চেইনিং অ্যাডিশন টুয়াইস। আবার যখন লেখেন যে x + y - z, ইউ আর চেইনিং অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ওয়ান আফটার অ্যানাদার। ওকে, তাহলে চেইনিংটা আমাদেরকে একটু দেখতে হবে এটা কিভাবে হয়। ওকে, তার আগে আমরা এটা একটু রান করে নেই যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, এটা জাস্ট একটু স্যাটিসফ্যাকশনের জন্য, আর এটা একটু রান করে আমরা মেথড চেইনিংয়ে চলে যাই। আচ্ছা, এখানে এররটা দিচ্ছে কেন বলেন তো দেখি।
23 নম্বর লাইনে কি এরর? ও এখানে একটা এক্সট্রা সি চলে আসছে। আর অ্যাড মেথডটা দুইবার আসছে, তাই না? একই মেথড দুইবার হয়ে গেছে। ওকে, তো আমাদের এইটা অনুযায়ী, আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী যদি আমরা দিই যে C1 যদি 2 + 3i হয়, সো এখানে কি হচ্ছে 2, ও আচ্ছা, এই 2টা ছিল C নেক্সট 33 নাম্বার লাইন, নেভার মাইন্ড। ওকে, এখন শুরু হলো 35 নাম্বার লাইনে গিয়ে বলছে সেট কমপ্লেক্স নাম্বার, ও চাচ্ছে আমাদের কাছে, তো আমরা 2 আর 3, কারণ আমাদের 34 নাম্বার লাইনে একটা অ্যাজাম্পশন আছে 2 + 3i দিলাম। তারপরে 4 - 5i, তাহলে আবার কল হচ্ছে এই যে এটা, কিন্তু এই যে C1 = 2 + 3i, এটা হচ্ছে এই অংশটুকু, যে C1 = তারপরে যে ও দেখাই দিচ্ছে যে 2 + 3i। তো পরের লাইনে গিয়ে আবার C2 এর জন্য, তো এটা আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী 4 - 5i, সো 4 - 5i, তাহলে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী C3 হবে 6 - 2i, আর C3 কে C1 এর সাথে যোগ করলে C4 হবে কত? এই 6 - 2i কে যদি আপনি 2 + 3i এর সাথে যোগ করেন, C1 হচ্ছে 2 + 3i আর C3 হচ্ছে 6 - 2i, এই দুটাকে যোগ করলে কত হবে? প্লাস দিয়ে যেটা করছি 8 + 1i। হ্যাঁ, তার মধ্যে এখন এন্টার দিই, তাহলে দেখেন C3 হচ্ছে 6 - 2i। আচ্ছা, এইটাকে আমরা প্রিন্ট করি নাই, তো এটাকে কমেন্টটা খুলে দিতে হবে, খুলে দিয়ে আবার রান, এইটাকে বরং কমেন্ট করে দিই, এটা দরকারই নাই। সো 2 + 3i, তারপরে হলো 4 - 5i, তো আমরা দেখতে পাচ্ছি C3 হচ্ছে 6 - 2i, C4 হচ্ছে 8 + 1i। তো আমাদের অপারেটর মেথড ইজ ওয়ার্কিং ফাইন। ওকে, উইল বি ব্যাক টু অপারেটর মেথড। তার আগে মেথড চেইনিংটা আমরা একটু আলাপ করে নিই। তো মেথড চেইনিং এ যেটা হচ্ছে যে ইন মেথড চেইনিং উই ক্যান চেইন মাল্টিপল কলস অফ সেম অর ডিফারেন্ট methods in one single statement. ওকে, তো এটাই হচ্ছে মেথড চেইন। তো এইটার একটা সিনারিও যদি আমরা দেই, ধরেন আপনার নামটা বলেন। হিমু। হিমু, আচ্ছা, আপনার ছোট ভাইয়ের নামটা বলেন। ছোট কাজিন ভাইয়ের নাম বলেন। অমি। ওকে, তো হিমু আর অমি। ওকে, তো হিমু আইবি থেকে গ্র্যাজুয়েশন করে সুইডেনে যাচ্ছে মাস্টার্স করতে। তো হিমু খুব বিজি, এক্সাইটেড ন্যাচারালি। তো এখন হিমুর যারা খুব ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে হিমু একটা ট্রিট দিতে চায় বাসায়। তো হিমু তাদেরকে ইনভাইট করলো যে দোস্ত তোরা বাসায় আয়, পরশুদিন চলে যাচ্ছি, তোরা আয়, একটু হ্যাং আউট করি। ওকে, ভালো। তো হিমুর ফ্রেন্ডরা আসবে, তো চলেই যাচ্ছে হিমু একটা ভালো ট্রিট দিতে। তো হিমু, আপনার ভাইয়ের নাম কি বললেন? অমিকে ডাকলো, যেহেতু ছোট ওকে দিয়ে খাটায়। তো অমিকে ডাকলো, ডেকে বললো যে অমি, তুমি ওই দোকানে গিয়ে কিছু খাবার কিনে আনবা, স্ন্যাক্স। তারপরে এই বসার ঘরটা, ড্রয়িং রুমটাকে একটু সুন্দর মতো গুছায় টুছায় রাখবা। তারপর আমার ফ্রেন্ডরা যখন আসবে তাদেরকে একটু হাই হ্যালো বলবা, রিসিভ করবা। তারপরে তুমি কিছু সময় পরে খাবারগুলো সার্ভ করবা। ইজ দ্যাট ওকে? তো আমি বললো ওকে। তো এখন এই ইনস্ট্রাকশন, চারটা ইনস্ট্রাকশন: বাই ফুড, অ্যারেঞ্জ রুম, গ্রিট গেস্ট অ্যান্ড সার্ভ ফুড।
তো পার্সন যদি একটা ক্লাস হয় তাহলে আমরা ধরে নিতে পারি পার্সন ক্লাসের 4টা মেথড হচ্ছে এগুলো। ওকে, যে বাই ফুড, অ্যারেঞ্জ রুম, গ্রিট গেস্ট, সার্ভ ফুড। তো এখন হিমু যখন অমিকে ডাকবে, অমিকে যদি হিমু এইভাবে বলে যে এই মেথডগুলোকে ইন্ডিভিজুয়ালি কল করা যেতে পারে, সেক্ষেত্রে অমি উইল বি দ্য ক্লায়েন্ট, আর আর সেই ক্ষেত্রে কলার যেই কলার হোক সেটা হিমুর একটা মেথড কলার হতে পারে, বা ধরেন মেন থেকে আমরা করছি। তো তাহলে কলগুলো হবে এরকম যে অমি ডট বাই ফুড সেমিকোলন, পরের লাইনে অমি ডট অ্যারেঞ্জ রুম সেমিকোলন, দেন অমি ডট গ্রিট গেস্ট সেমিকোলন, দেন ফাইনালি অমি ডট সার্ভ ফুড। তো এইভাবে যদি কল করে তাহলে রিয়েলিটিতে জিনিসটা এরকম দাঁড়াবে যে হিমু অমিকে ডাক দিয়ে বললো যে অমি তুমি এই স্ন্যাক্সগুলো কিনে নিয়ে আসবা, তারপরে অমি এই রুমটাকে একটু গুছায় টুছায় রাখবা, তারপরে অমি আমার বন্ধুরা আসলে তুমি একটু তাদেরকে হাই হ্যালো বলবা, তারপরে অমি তুমি ওদেরকে খাবারটা সার্ভ করে দেবা। তো আমি বলবো যে ওয়াই ইউ আর অ্যানোয়িং মি বাই কলিং মাই নেম 4 টাইমস। একসাথে বলা যায় না যে অমি তুমি খাবার কিনবা, তারপরে রুমটা গুছায় রাখো, আমার বন্ধুরা আসলে একটু হাই হ্যালো বলবা, তারপর তুমি খাবারটা সার্ভ করে দেবে। দ্যাট সাউন্ডস মোর ইনটিউটিভ অ্যান্ড ন্যাচারাল। তো আগের ক্ষেত্রে চেইন হয় নাই মেথডগুলো, পরের ক্ষেত্রে মেথডগুলো চেইন হয়েছে। তো তাহলে কোডিং এর কনটেক্সটে এটা দেখতে কেমন হবে চেইন করলে, আর চেইন না করলে দেখতে কেমন হবে, লেটস সি দ্যাট। তো আমরা যদি এই মেথড চেইনিং এর এটা যদি দেখি, জি স্যার একটা ছোট্ট ব্রেক দেওয়া যাবে? হ্যাঁ, এইটা শেষ করে এইটা শেষ করে দেই, তাহলে আমাদের এইটা আর আমাদের ডিসকাস করতে হবে না। ব্রেক দিব, এটা 5 মিনিট লাগবে। যাই হোক, ওকে। সো এখানে দেখেন পার্সন হচ্ছে আমাদের একটা ক্লাস, ওকে, এবং এখানে আমরা কিছু মেথড রেখেছি। বাই ফুড, তো ন্যাচারালি এখানে আপনার কিছু রিয়েল কোড থাকবে, বাট আমি জাস্ট ডেমো দেখানোর জন্য জাস্ট প্রিন্ট করছি যে ফুড ইজ বট, অ্যারেঞ্জ রুম, রুম ইজ অ্যারেঞ্জড, গেস্ট আর গ্রিটেড, ফুড ইজ সার্ভড। ওকে, তো আমাদের 4টা মেথড ইন প্লেস। তো এখন এখানে গিয়ে যদি অন্যয় বা অমি যদি হয় ক্লায়েন্ট,
তাহলে অমি ডট বাই ফুড, অমি ডট অ্যারেঞ্জ রুম, অমি ডট গ্রিড গেস্ট, অমি ডট সার্ভ ফুড। এটা হচ্ছে দ্য কনভেনশনাল ওয়ে অফ কলিং দ্য মেথডস। কিন্তু আপনি যখন এইভাবে করবেন তখন এটা হয়ে যাবে মেথড চেইন। অমি ডট বাই ফুড ডট অ্যারেঞ্জ রুম ডট গ্রিড গেস্ট ডট সার্ভ ফুড। বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কি অপারেটর ওভারলোডিং ইউজ করেছেন CSC 101-এ? অপারেটর ওভারলোডিং If we should see in সি ইন সি আউটে আপনাকে অপারেটর মেথড আপনি ইউজ করেছেন, আননোয়িংলি করেছেন। নেক্সট কোশ্চেন, মেথড চেইন কি ইউজ করেছেন? এই যে মেথড চেইন হচ্ছে এইরকম জিনিস, এটা কি কখনো ইউজ করেছেন? অ্যান্সার হলো করেছেন। হ্যাঁ, কোথায় বলেন? সিইনে আপনি মাল্টিপল টাইম অপারেটর ইউজ করতে পারেন না, বা সিইন সি আউটে সি আউট লেফট শিফট এক্স সেমিকোলন, পরের লাইনে সি আউট লেফট শিফট ওয়াই সেমিকোলন, পরের লাইনে সি আউট লেফট শিফট জেড সেমিকোলন, উইদাউট চেইন। আবার আপনি চেইনও করতে পারেন, সি আউট লেফট শিফট এক্স, লেফট শিফট ওয়াই, লেফট শিফট জেড, এরকম যে আপনি বারবার ক্লায়েন্ট স্পেসিফাই না করে একবার ক্লায়েন্ট স্পেসিফাই করে দিয়ে চেইন করে দিতে পারেন। তো আপনি যখন আপনি এটা করছেন তখন আসলে আপনার চেইনটা দেখতে কিরকম হচ্ছে সেটা একটু দেখেন। আপনি যখন এটা করছেন যে সি আউট এক্স ওয়াই জেড, তখন আপনার চেইনটা হচ্ছে এরকম, সি আউট ডট অপারেটর প্লাস, সরি, আপনি যখন হ্যাঁ অপারেটর লেফট শিফট হবে, প্লাস না, operator left shift X, operator left shift Y, operator left shift Z. So this is how it will be changed. বুঝতে পেরেছেন? এবং এই চেইন পসিবল বলেই এটা কাজ করে। এটা তো কাজ করে, তাই না? আমরা টেস্টেড ডে 1 থেকে এটা টেস্ট করে আসছি, এটা কাজ করে। তো কেন কাজ করে? বিকজ অফ দ্য মেথড চেইন। তাহলে এই অপারেটর মেথডকে এখানে চেইন করা হচ্ছে। কিন্তু বিষয়টা কিন্তু এমন না যে আপনার মেথড ওভারলোডিং হয়ে প্যারামিটার লিস্ট বেড়ে যাচ্ছে, তা কিন্তু না। 3 বার কল হয়েছে, প্যারামিটার কিন্তু একটা করি। এই ক্ষেত্রে সেম মেথড ইজ চেইনড 3 টাইমস। যদি এক্স ওয়াই জেড তিনটেই ইন্টিজার হয়, তাহলে আপনার যে অপারেটর মেথড আছে ওয়েস্ট্রিম ক্লাসে, যার প্যারামিটার হচ্ছে ইন্টিজার, ওই মেথডটাই চেইন হবে 3 টাইমস। কিন্তু এক্স যদি ইন্টিজার হয়, ওয়াই যদি ফ্লোট হয়, আর জেড যদি ডাবল হয়, তাহলে ওই ওভারলোডেড 3টা ভার্সন, প্রথম কলটা হচ্ছে ইন্টিজার ভার্সন, সেকেন্ড কলটা হচ্ছে ফ্লোট ভার্সন, থার্ড কলটা হচ্ছে ডাবল ভার্সন। তখন ডিফারেন্ট মেথড উইল বি চেইনড। তা আমাদের অমির ক্ষেত্রে ডিফারেন্ট মেথড চেইন হয়েছে। সি আউট এক্স ওয়াই জেড এর ক্ষেত্রেও ডিফারেন্ট মেথড চেইন হবে না সেম মেথড চেইন হবে, ডিপেন্ডস অন যে প্যারামিটারগুলো সেম না আলাদা টাইপ। তো এক্স ওয়াই জেড যদি একই টাইপের হয় তাহলে সেম মেথড চেইন হবে, আর এক্স ওয়াই জেড যদি আলাদা আলাদা টাইপের হয় তাহলে আলাদা আলাদা মেথড চেইন হবে। এবং সব মেথডই তো আছে ওখানে, নোন টাইপস। এনি কোশ্চেন? So, if the data types are same and or different, হ্যাঁ, ডাটা টাইপ সেম হলে তো ওই একটা ভার্সনই আপনার ওভারলোড হচ্ছে বারবার, তাহলে সেম মেথড ওভারলোড হচ্ছে, সেম ডেফিনেশন ইজ ওভারলোডেড, মানে চেইনড, সেম ডেফিনেশনটাই বারবার চেঞ্জ হচ্ছে। কিন্তু ডাটা টাইপ যখন আলাদা আলাদা হবে এক্স ওয়াই জেড এর, তখন তো আপনার ওভারলোডেড ভার্সন যেটা ম্যাচ করবে সেইটার চেঞ্জ হবে, তাহলে ডিফারেন্ট মেথড চেঞ্জ হবে তখন। তো অমির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট মেথডই চেঞ্জ হচ্ছে। বাই ফুড একটা মেথড, অ্যারেঞ্জ রুম আর একটা ডিফারেন্ট মেথড। তো এটা কোনো না যে একটা সেম মেথডকেই চেঞ্জ হতে হবে, তা না। সেম মেথডও হইতে পারে, আলাদা আলাদা মেথডও চেঞ্জ হতে পারে, ইট ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। ওকে, তা আমরা এটাকে একটু রান করে দেখি, এই কোডটা, পার্সনটা, তারপর আমরা ব্রেক নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের কোড, এটাকে আমরা একটু রান করে দেখি।
তা আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এইটা তো আর, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, এটা তো আর এইভাবে লেখা যাবে না, আমরা লিখবো কিন্তু 29 নাম্বার লাইনের মতো করে, 30 নাম্বার লাইনের মতো করে এটা আসলে কাজ করবে সেটা বোঝানোর জন্য। ওকে, যাই হোক, এটা আমাদের দরকার নাই। তা আগে আমরা রেগুলার কল করে দেখি, রেগুলার কলটা কাজ করছে, মানে নট চেইনড কল। চেইনড কলটাকে আমি কমেন্টে রাখলাম। ওকে, এখন আমি রেগুলার কল করছি। আচ্ছা, এখানে এরর কেন দিচ্ছে? 15 নাম্বার লাইনে কি আছে? ও, এটা ডাবল চলে আসছে। ওকে, তো our methods are working as an independent calls, no chain. এখন যদি আমরা চেইন করি, এইটাকে কমেন্ট করে দেই। ওকে, এখন আমাদের একটা এরর দিয়ে দিবে। Do you understand why the error is? এই যে আপনি বললেন omi.buyfood, is there any client? এই কলটাতে কোনো ক্লায়েন্ট দিয়েছেন? omi is the client. তো buyfood তো রান করলো, রান করে সে কি রিটার্ন করলো? void. তো তখন এটা হয়ে গেল void.arrangeroom. তো void cannot be client. তো সেটাই সে বলছে এররে যে ইনভ্যালিড ইউজ অফ void. আপনি যখন মেথড চেইন করবেন, যদি সেটা মেথড হয়, মেথডের ক্ষেত্রে ক্লায়েন্ট লাগে, তাহলে আগের কলটা পরের কলের মেথড মানে ক্লায়েন্ট প্রোভাইড করবে। কিন্তু রিটার্ন যদি সে ভয়েড করে, তাহলে তো ভয়েডকে আপনি আসলে ক্লায়েন্ট হিসেবে ট্রিট করছেন ফর দ্য নেক্সট কল অফ দ্য চেইন। দ্যাট ইজ ইনভ্যালিড। হ্যাঁ, এখন তাহলে আপনাকে এমন একটা কিছু রিটার্ন করতে হবে বাইফুডকে, যেটা ক্লায়েন্ট হতে পারে। তাহলে কে ক্লায়েন্ট হওয়ার জন্য কোয়ালিফাই করে? একটা অবজেক্ট, পার্সন ক্লাসের একটা অবজেক্ট, কারণ অ্যারেঞ্জ রুম ইজ এ মেথড অফ পার্সন ক্লাস। তাহলে ওর ক্লায়েন্টকেও তো একটা পার্সন টাইপের অবজেক্ট হতে হবে। তাহলে বাইফুড নাও ইনস্টেড অফ void ইট শুড রিটার্ন অ্যান অবজেক্ট। ওকে, সো তাহলে আমরা এখন এইখানে বাইফুডের জায়গায়, মানে ভয়েডের জায়গায় আমরা এখন এখানে কি করব? একটা অবজেক্ট রিটার্ন করব। ওকে, তো তাহলে আমরা এখন এটাকে একটা অবজেক্ট যদি রিটার্ন করি, কোন টাইপের অবজেক্ট? এখানে কি হবে ভয়েডের জায়গায়? স্ট্রিং। কি হবে? হু কোয়ালিফাইজ টু বি এ ক্লায়েন্ট ফর অ্যারেঞ্জ রুম? পার্সন। তাহলে রিটার্ন টাইপ কি হবে? জোরে বলেন। হ্যাঁ, জোর পাচ্ছি না বলার মধ্যে। হ্যাঁ, তাহলে এটা হবে পার্সন। তো যেহেতু রিটার্ন টাইপ নন ভয়েড, তাহলে আপনাকে তো একটা কিছু রিটার্ন করতে হবে। তাহলে আপনি কি রিটার্ন করবেন? আপনি কাকে দিয়ে কাজটা করাতে চান? আপনি ফুড বাই করেছেন, কে ফুড বাই করেছে? অমি। রুম অ্যারেঞ্জ করবে কে? তাহলে কি রিটার্ন করতে হবে? অমি। তাহলে কি লিখবেন এখানে? অমি তো অমি বলে কিছু নাই। তাহলে আপনাকে পার্সন টাইপ, রিটার্ন টাইপ ইন্টিজার, কিন্তু আপনি তো রিটার্ন ইন্ট লিখতে পারবেন না। রিটার্ন এক্স লিখতে হবে বা রিটার্ন 10 লিখতে হবে। রিটার্ন ইন্ট লেখা যায়? রিটার্ন তো টাইপে আপনি ইন্ট লিখবেন, কিন্তু রিটার্ন তো করতে হবে একটা অবজেক্ট বা ভ্যালু বা লিটারেল অথবা ভেরিয়েবল, তাই না? তো এখানে আমরা কি লিখবো তাহলে? রিটার্ন রিটার্ন তো কিছু করতে হবে, জাস্ট রিটার্ন তো কোনো কিছু রিটার্ন মানে ভ্যালু রিটার্ন করবে না। So you don't have anything to return. ক্লায়েন্ট তো অমি, Person is trying to return করার person তো অমিকে রিটার্ন করতে হবে না? আপনি এখানে একটা পার্সন টেম বানিয়ে টেম রিটার্ন করতেই পারেন, কিন্তু সেই ক্ষেত্রে
অ্যারেঞ্জ রুমের ক্লায়েন্ট হয়ে যাবে টেল, নট অমি। তা আমরা চাইছি অমিকেই ক্লায়েন্ট বানাবো, পরের প্রত্যেকটা কাজের জন্যই অমি। ওনার 10টা ভাই নাই, হ্যাঁ, যে 10টা ভাই 10টা কাজ করে দেবে, ওনার একটাই ভাই অমি, অমিকেই সব কাজ করতে হবে। তাইলে এই মেথডকে ক্লায়েন্টকেই রিটার্ন করতে হবে। তো তাহলে এখানে ওকে যেটা করতে হবে সেটা হলো যে দ্য ক্লায়েন্ট। তো দ্য ক্লায়েন্ট তো আর লেখা যাবে না, এটা তো আমরা বোঝার জন্য লিখলাম। Client Omni ছিল, so হ্যাঁ হ্যাঁ, তো মানে যেই ক্লায়েন্ট সেই, তো অমি তো ক্লায়েন্ট, অমির জায়গায় যদি অন্যয় হতো তাহলে অন্যয়কেই সে রিটার্ন করতো। তাহলে এখানে আমরা লিখবোটা কি? ক্লায়েন্ট বুঝলাম, কিন্তু কোডে কি লিখবো? so if Omni will go, but you said অমি বলে তো এই মেথডের কাছে কিছু নাই। হ্যাঁ, রিটার্ন রেফারেন্স আর রিটার্ন ভ্যালু, রিটার্ন রেফারেন্স তো সেটা পরের প্রশ্ন। তার আগে রিটার্ন করবোটা কাকে? আপনি এক্স পাঠাচ্ছেন, সেটা পাস বাই ভ্যালু না পাস বাই রেফারেন্স সেটা পরে, আগে তো ঠিক করতে হবে যে এক্সকে পাঠাবো। তা আমি সেরকম রিটার্ন বাই ভ্যালু না রিটার্ন বাই রেফারেন্স এটা সেকেন্ডারি কোশ্চেন। sir, ফার্স্ট অফ অল কাকে রিটার্ন করবো? আর temporary person বানায় সেটা তো অমি না, Omni হবে। আপনি তো অমিকে দিয়েই 4টা কাজ করাতে চাচ্ছেন। So Omni কে না, Omni কে রাখতে পারবো না। না, দেখেন বিষয়টা হলো বোঝার চেষ্টা করেন। আপনার একটা ক্লায়েন্ট আছে, ওকে, এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ফিল্ড নিয়ে কাজ করছি না, আমরা জাস্ট একটা সি আউট করে দিচ্ছি, ফুড ইজ বট, ওকে, জাস্ট একটা ডামি মেথড। কিন্তু এই মেথডগুলো যদি আপনার ফিল্ড আপডেট করে, প্রত্যেকটা মেথডই আপনার ফিল্ডকে একটু একটু করে আপডেট করবে ধরে, বা আপনার মাল্টিপল ফিল্ড আছে, এই মাল্টিপল মেথডসগুলো ডিফারেন্ট ফিল্ড আপডেট করবে। তা আপনার যদি অমি না হয়ে অমির একটা ডামি হয়, তাহলে তো ফিল্ডগুলো বিভিন্ন ফিল্ড বিভিন্ন অবজেক্টের মধ্যে চলে যাবে, একটা অবজেক্টের মধ্যে হচ্ছে না তো, তাই না? সেরকম রিকোয়ারমেন্ট থাকলে তো আপনার বিপদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? ধরেন আপনার ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, চেইনের প্রথম মেথড ফিল্ড 1-কে আপডেট করবে, সেকেন্ড মেথড ফিল্ড 2-কে আপডেট করবে, থার্ড মেথড ফিল্ড 3-কে আপডেট করবে অফ দ্য ক্লায়েন্ট। তা আপনি যদি অমিকে রিটার্ন না করে একটা টেম্পোরারি রিটার্ন করেন, তাহলে ফিল্ড 1 অমিতে যাবে, ফিল্ড 2 চলে যাবে ওই টেম্পের ভেতর, তাহলে তো হইলো না। আমাদের এই এক্সাম্পলে সেটার কোনো এফেক্ট আসবে না, কিন্তু রিয়েল সিচুয়েশনে সেরকম হতে পারে। তাহলে আমাদেরকে মেকানিজম থাকতে হবে যে হাউ ক্যান উই রিটার্ন দ্য ক্লায়েন্ট ইটসেলফ। তাহলে আমরা কি করতে পারি এখানে? কার পয়েন্টার? ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে, কিন্তু এটা কি আপনারা জানেন দিস পয়েন্টার? ওকে, এইখানে একটা স্পেশাল পয়েন্টার ইউজ করতে হবে যেটাকে বলা হয় দিস পয়েন্টার। তো দিস পয়েন্টারটাকে আমরা ব্রেকের আগেই করব না ব্রেকের পরে? আচ্ছা ঠিক আছে, ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।